ভোলাতে বিএনপি এবং বিজেপি অর্থাৎ আন্দালিব রহমান পার্থর যে বিজেপি যে দল রয়েছেন তাদের এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং অনেকজন আহত হয়েছে বলে খবর এসেছে। এখন প্রশ্ন হলো যে বিএনপি আসলে বাংলাদেশে আর কাউকে আরো কোনো রাজনৈতিক দল কি তারা কি নির্বাচন করতে দিবেন না? তারা জামাত ইসলামের উপর হামলা করছেন, ইসলামী আন্দোলনকেও বিভিন্ন জায়গায় হামলার ছোটখাটো ঘটনা ঘটেছেন এবং তফসিলের পর হয়তো বড় ধরনের ঘটনা ঘটবে এবং আমি খুলনাতেও তাদের নিজেদের প্রার্থীদের সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। তো বিএনপি কি আওয়ামী লীগের মতোই চাচ্ছেন যে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল তাদের যে রাজনৈতিক কর্মসূচি বা নির্বাচনে যে তাদের অংশগ্রহণ সেটিকে তারা করতে পারবেন না, তাদের পেশি শক্তি আছে বলে তারা সেটি ব্যবহার করে যাবেন? এটি কিন্তু প্রশ্ন থেকে যায়। আন্দালিব রহমান পার্থ তিনি দীর্ঘদিন কিন্তু বিএনপির সাথে জোটে ছিলেন এবং তিনি এমপি হয়েছেন, সংসদ সদস্য গিয়েছেন, তার বাবাও গিয়েছেন। তো এখন সে তার সমর্থকরা বা তিনি তার সমর্থকরা যখন মিছিল করতে চাইছেন তাদের মিছিলে বাধা দেওয়া হয়েছে এবং তাদের উপর হামলা চালানো হয়েছে আরেকটি বিএনপির আরেকটি গ্রুপ। এটাই ধারা কি প্রমাণ করে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের সমর্থকরা কিন্তু সংঘর্ষে জড়িয়ে গেছেন এবং তারেক রহমান কিন্তু তাদেরকে পার্টি অফিসে ডেকে সবাইকে ডেকেছেন, যারা মনোনয়ন প্রত্যাশী সবাইকে ডেকেছেন, তাদেরকে বলেছেন ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। কিন্তু তাদের কর্মী সমর্থকেরা কি করেছেন, যদি তাদের হাইকমান্ড থেকে তাদের যে প্রার্থীরা রয়েছেন তারা যদি এই ঘোষণাটা না দেন যে যে অমুকে এলাকায় ঢুকতে পারবেন না, আর এক দলের প্রার্থী তিনি ঢুকতে পারবেন না, তার এলাকায় যেতে পারবেন না, এটা কোনো গণতান্ত্রিক আচরণ? আপনারা ক্ষমতায় আসার আগে যে অগণতান্ত্রিক আচরণ করছেন এটাই কিন্তু এনসিপি বারবার বলার চেষ্টা করেছেন তাদের, যে তারা কিন্তু বাংলাদেশের ত্রাসের রাজত্ব করবেন, সেটি কিন্তু করা যাবে না। বাংলাদেশের সেই অবস্থা এখন নেই। এই যে নির্বাচনের আগে আপনারা বিজেপি অর্থাৎ সে আরেকটি দল করেন হয়তো বা তাদের দলের সাথে তারা জোট করে হয়তো বা নির্বাচন করতে পারেন। তিনি এর আগেও ভোলাতে নির্বাচন করেছেন এবং আরো যারা ছোট ছোট দল রয়েছেন তাদের হয়তো সাংগঠনিক সক্ষমতা তেমন নেই এবং বাংলাদেশে বড় রাজনৈতিক দল এখন বিএনপি এবং আমরা ভোলাতে আরো একটি ঘটনা দেখছি যে ছাত্র শিবিরের একজনকে গুরুতরভাবে পিটিয়ে আহত করা হয়েছে। তাহলে এই যদি আপনাদের নির্বাচনের অবস্থা এবং গণতান্ত্রিক, আপনারা উদার গণতান্ত্রিকের কথা বলেন, যে আপনাদের টক শো গুলো আমরা শুনলে মনে হয় যে উদার গণতান্ত্রিক দল, বিএনপি দলে সব আছে, তারা হচ্ছে ডান বাম মারাম এবং তারা মধ্যম গণতান্ত্রিক নাকি একটি বলে। তো এইটাই যদি হয় তাহলে আপনারা আপনাদের ধরে নিলাম আন্দালিব রহমান পার্থ তিনি তার দল থেকে নির্বাচন করবেন, তার কর্মী সমর্থক থাকতেই পারে, এটাই বাংলাদেশের নিয়ম। প্রত্যেকটি দলে তাদের কর্মী সমর্থক থাকবে। ইতিমধ্যে আমরা শুনেছি মাহমুদুর রহমান মান্নার বগুড়াতে তার কর্মী সমর্থকদের মারা হয়েছে, জুনায়েদ সাকির হয়েছে, তারপরে নুরুল হক নূরের লোকদের মারা হয়েছে এবং নুরুল হক নূর তার এলাকাতে যে হামলার শিকার হয়েছেন। তাদের সাথে আবার এই ছোট ছোট শরিক যারা নির্বাচন করতে চাচ্ছেন, আপনারা আসলে কি বুঝতে পারছেন যে বিএনপি কি করবে? আপনাদেরকে হয়তো শরিকে নেবে, এরপর যখন নমিনেশন দেওয়া হবে ওই এলাকায় আবার যে বিএনপির যে শক্তিশালী প্রার্থী রয়েছেন তিনিও নির্বাচন করতে পারেন, দলের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন এবং আপনাদেরকে নির্বাচনে সহযোগিতা করা তো দূরের কথা, আপনারা যারা একটা দুটা আসনের জন্য বিএনপির সাথে আলোচনা করছেন বা বিএনপির সাথে কাজ করতেছেন, বিএনপির সাথে ইলেকশন করতে চাচ্ছেন, আপনারা কি নিজেরা বুঝতে পারছেন যে আপনাদের অবস্থা কি হবে যদি বিএনপির নেতাকর্মীরা আপনাদের সমর্থন না করে বা আপনাদের সহযোগিতা না করে? আপনারা ওই এলাকায় টিকতেই পারবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যদি এই ধরনের গত 18 সালে যে নির্বাচন হয়েছেন কোনো প্রার্থীকে, আওয়ামী লীগের বাইরে কোনো প্রার্থীকে তারা নামতে দেয়নি, সেরকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু শরিক যারা রয়েছেন একবার আপনারা কি ভেবেছেন যে বাংলাদেশে কি ধরনের নির্বাচনকে ঘিরে কি বিএনপি কি ধরনের সহিংসতা করতে পারে এবং এই সহিংসতা বাড়তে পারে? তো এখন প্রশ্ন হলো বিএনপিকে সহজ সরল প্রশ্ন, বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে। প্রত্যেকে তার দল, তিনি যে দল করেন সেই দলের সমর্থক এবং সমর্থনে তিনি মিছিল করবেন, ক্যাম্পেইন করবেন, এটা হচ্ছে গণতন্ত্র। এখন আপনার শক্তি আছে, আপনি শক্তি আছে বিধায় আরেকটি ছোট রাজনৈতিক দলের সমর্থকের উপর হামলা চালাবেন, তাদেরকে মারধর করবেন, তাদেরকে এলাকায় থাকতে দিবেন না। তাহলে আপনারা ক্ষমতায় আসার আগেই যদি এটি করেন, যেটা আওয়ামী লীগ করেছিল সেটি যদি করে থাকেন, তা আপনারা এখন চাচ্ছেন যে ডক্টর ইউনূস জনতান্ত্রিকভাবে একটি নির্বাচন থেকে এবং গঠনের পরে সংসদ গঠনের পরে শেখ হাসিনা যে আওয়ামী লীগের সময় যে সংবিধান পরিবর্তন করেছেন সেই সংবিধানের আলোকে অর্থাৎ সরকারের অধীনে অর্থাৎ যিনি নির্বাচিত সরকার থাকবেন তার অধীনে নির্বাচনগুলো করা, সেই যে সংবিধান সেটি কিন্তু পরিবর্তন করা হয়নি। বিএনপি কিন্তু এটি নিয়ে কথা বলছেন না, তারা চাচ্ছেন যে তড়িঘড়ি একটি মারপ্যাচ করে ইলেকশন দিলেই তারা ক্ষমতায় যাবেন এবং যাওয়ার পরে তারা তো ওই শেখ হাসিনা এটি বলতে পারবেন যে এই সংবিধান তো আমরা চেঞ্জ করিনি, এটি শেখ হাসিনা পরিবর্তন করে গেছেন, অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন সকল দলকে করতে হবে।
তখন কিন্তু তারা এই সুবিধাটা নিবেন। এটাই কিন্তু এখন মানুষ বোঝানোর চেষ্টা করছেন, বা মানুষ এটি আসলে কতটুকু বুঝতে পারছেন যে তারা সেই খায়রুল হকের যে সংবিধান অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টই নির্বাচন করবেন কিনা সেটি কিন্তু পরিষ্কার করছেন না। এখন গণতান্ত্রিক রাষ্ট্রে সকলের সমান অধিকার রয়েছেন। তাকে তৃণমূল পর্যায় পর্যন্ত, অর্থাৎ মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার জন্য তিনি নির্বাচনে তার ইশতেহার বা তাদের যে নির্বাচনের পর তিনি কি কি করবেন ইশতেহার রয়েছেন সেগুলো তুলে ধরে, এবং তাকে যদি মানুষ মনে করে আমি ভালো ক্যান্ডিডেট বা তিনি ভোট পাওয়ার যোগ্য, তাকে ভোট দিবেন। এইখানে আপনাদের সেই 96, 91 যে 2001 এর যে ঘটনাবলী পেশি শক্তি, সেই দিকেই বিএনপি কেন জানি হেঁটে যাচ্ছেন, এবং বিএনপির এই জন্যই বাংলাদেশে আরেকটি অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে বিএনপি আসলে এটি ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি এখনো বুঝতেছে না যে যেহেতু জুলাই আন্দোলনটা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কে কোন দল করে তখন কোনো সমস্যা হয়নি, এবং সবাই আওয়ামী লীগকে তাড়ানোয় ব্যস্ত ছিল, সবাই নেমে এসেছিল। কিন্তু বিএনপি এখন মনে করছেন তারাই করেছেন, এবং রাজনৈতিক দলগুলো এটি নিচ্ছেন। কিন্তু এখানে সাধারণ মানুষ কতটা ইনভলভমেন্ট ছিলেন এটা কিন্তু কেউ বলছেন না, এবং সকলে মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কিন্তু তাকে হটানো হয়েছে। এখন যদি আপনারা মনে করেন যে আমরাই করেছি, এবং আমরা সে আগের যে রাজনৈতিক বস্তাপচা বাংলাদেশের যে রাজনীতি, পেশি শক্তির ব্যবহার, আর কোনো রাজনৈতিক দল থাকবে না, যার যেখানে শক্তি আছে সে প্রয়োগ করবে, এবং ছোটখাটো রাজনৈতিক দল যারা রয়েছেন তারা ক্যাম্পেইন করতে পারবেন না, তারা কোনো এলাকায় যেতে পারবেন না, তাদের উপর হামলা করা হবে। এটি যদি করে থাকে, আমি বলবো সরকারকে কঠোরভাবে নির্বাচনের আগে বা নির্বাচন তফসিল ঘোষণার পরে এটি কিন্তু কোনো প্রার্থীর উপর যদি সে তার যদি নিজের একটি ভোট থেকে থাকে, তিনি যদি প্রার্থী হয়ে থাকেন, তার উপর যদি আসর আসে, যে করবে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা এবং তার বিচার, এবং এই আইনি কাঠামো এমনভাবে করা উচিত যে কারো উপরে বিনা কারণে যদি হামলা করা হয় তার শাস্তি আরো দ্বিগুণ করা উচিত। এখানে দেখা যাবে এই সমস্ত মারামারির জামিন আমরা দেখেছি যে অতীতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটি যেন না হয়, এটি শাস্তির বিধানটা পরিবর্তন করা উচিত। কারণ একজন রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি করবে, সেখানে আরেকটি রাজনৈতিক কোনো কারণ ছাড়া একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দল কর্মসূচি করবে, সেখানে যার শক্তি আছে সে এসে ছোট দলের উপর হামলা করবে, এবং হামলার পর অনেকে আহত হয়, অনেক সময় অনেকে নিহত হয়ে যায়। সেগুলোর বিষয়ে এই আইনগুলোকে পরিবর্তন করা উচিত, যে এই আইনগুলোতে এমনভাবে সাজানো উচিত যে যদি কোনো বিনা কারণে কোনো হামলা করা হয় তার শাস্তিটা যেন দ্বিগুণ করা হয়। এই যে ৭২ এর সংবিধানে অনেক কিছু রয়েছেন, এবং মানুষ জামিন পেয়ে যায় অপরাধ করে। আমরা দেখছি হত্যা মামলা ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও প্রকাশ্যে হত্যা করার পরও সেই মানুষগুলো দীর্ঘদিন তাদের যে রায়ের কার্যকর করতে প্রায় ১০-১২ বছর লাগে। তাহলে এটি যখন এই ভিকটিম ১০ বছর তার মামলাটা চলে, যে একজন মানুষকে হত্যা করার পর তার ফ্যামিলির মানুষ এই যে ১০ বছর শুনানি, হিয়ারিং এর পর হিয়ারিং, এটা সেটা করে যে এই সময়ের কালক্ষেপণ করা, এটা কিন্তু মানুষ বিরক্ত করে। এই সংবিধানের যে এই বিচার ব্যবস্থা, এটি একবারে মানে বিশ্বের আসলে কোথাও আছে কিনা আমি জানি না। তবে এখান থেকে বিরত থাকা উচিত, এবং সমস্ত রাজনৈতিক দলকে তাদের কর্মসূচি পালন এবং গণতান্ত্রিক প্রচারণা যেগুলো করা দরকার, এবং তাকে প্রত্যেকটি ঘরে ঘরে যাওয়ার যে তারা অঙ্গীকার দিয়েছেন সেটি যেন যেতে পারে নির্বিঘ্নে। কোনো রাজনৈতিক দল যেন কারো উপর কোনো অন্যায় আচরণ না করেন এবং অন্যায়ভাবে হামলা না করেন, সেটাকে সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে। এখানে কোনো ছাড়